আজকে আমরা এক্সপ্লেন করব 2025 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত কোত্রাম পরিন্দাবান তামিল সিরিজটি। এই সিরিজটি দেখার সময় আপনারা যখনই মনে করবেন এবার খুনি ধরা পড়ে যাবে, ঠিক তখনই সামনে আসবে নতুন একটা টুইস্ট। আর এটা 2025 সালের সেরা থ্রিলার সিরিজের একটা। সিরিজটি দীর্ঘ বড় হয়, পুরো সিরিজটি আমরা দুটো পর্বে এক্সপ্লেন করব। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম পর্বটি। শুরুতেই আমরা একজন মাঝবয়সী ব্যক্তিকে দেখতে পাই, যার নাম ভাস্কর। ভাস্কর একটি সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কাজ করত, আর তার সঙ্গে থাকা ছোট ছেলেটি হলো তার নাতি, যার নাম রাহুল। রাহুলের মা অর্থাৎ ভাস্করের মেয়ে রাহুলের জন্মের সময় মারা যায়। সেই থেকে ভাস্করই রাহুলের সব দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয়। আর তাদের সাথে থাকা পোষা কুকুরটির নাম জ্যাকি। ভাস্কর আর রাহুল একটি মেলা থেকে বাড়ি ফিরছিল, আর বাড়ি ফেরার পথে ভাস্কর সলোমনকে দেখতে পায়, যে ভাস্করের পাশে ফ্ল্যাটেই থাকে। সলোমন মদ খেয়ে মাতাল অবস্থায় রাস্তায় হাঁটছিল। এরপর ভাস্কর বাসায় গিয়ে তার নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ এক মহিলা আসে, যার নাম মালতী, আর এসে ভাস্করকে ডাকে। সে জানায় সলোমন মাটিতে পড়ে আছে, আর তার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। ভাস্কর নিচে নেমে দেখে সলোমনের পাস ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর আশেপাশের লোকজন মিলে সলোমনকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সলোমন মারা যায়। এরপর দৃশ্যে আমরা অনেকজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা সলোমনের কেসের দায়িত্বে আছে, যার মধ্যে একজন হলো ডিএসপি আর একজন হলো সিনিয়র ইন্সপেক্টর, যার নাম রমেশ। আর যে পুলিশ অফিসারটি গাড়ি চালাচ্ছিল তার নাম গৌতম। যদিও গৌতম পুলিশ অফিসার, কিন্তু তার কাজ মূলত সিনিয়র অফিসারদের গাড়ি চালানো আর তাদের কথা মতো সব কাজ করা, যেমন তাদের বাসা বাজার করা, তাদের সন্তানদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলোই। আর সে কোনো কেসে দায়িত্বে থাকে না, মানে সে চাইলেও কোনো কেস ইনভেস্টিগেশন করতে পারে না। এর পিছনে একটা ব্যাক স্টোরি আছে, যা আমরা পরে জানি। এরপর সব পুলিশ অফিসার ঘটনাস্থলে আসে আর সবাইকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জিজ্ঞাসা করে সলোমনকে জীবিত অবস্থায় সর্বশেষ কে দেখেছিল। তখন ভাস্কর বলে, সে যখন মেলা থেকে আসছিল তখন সে সলোমনকে দেখেছে, আর সে অনেক মদ খাচ্ছিল। এরপর আমরা দুজন মহিলাকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম আনন্দী, সে ভাস্করের ওয়াইফ, আর একজনের নাম এস্তার, আর এই মহিলাটা হলো সলোমনের ওয়াইফ। কিন্তু এস্তার মার্সি মার্সি বলে কাউকে খুঁজছে, আর মার্সি অন্য কেউ নয়, সে সলোমন আর এস্তারের একমাত্র মেয়ে। সলোমন মারা যাবার ঘটনার রাত থেকেই মার্সিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে মার্সিকে খুঁজে বেড়াচ্ছে। পাশের ফ্ল্যাটে থাকায় পুলিশ ভাস্করকে জিজ্ঞাসা করে, সে কি মার্সিকে দেখেছিল। তখন ভাস্কর বলে সলোমনের সাথে দেখা হওয়ার কিছুক্ষণ পরেই সে মার্সিকেও দেখে, আর জিজ্ঞাসা করে সে কি তার বাবাকে খুঁজছে। তখন মার্সি বলেছিল সে গির্জায় যাচ্ছে। ভাস্কর বলে তার নাতির শরীর ভালো না থাকায় সে আর মার্সিকে কিছু বলেনি, আর বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। তখন রমেশ ডিএসপিকে বলে 3 বছর আগে এভাবেই আরো 2টি মেয়ে হারিয়ে গিয়েছিল, হয়তো এই ঘটনার সাথে 3 বছর আগের ঘটনার কোনো কানেকশন আছে। তখন ডিএসপি বলে ওই ঘটনা শুধু বাচ্চা মেয়ে হারিয়েছিল, আর এখানে বাচ্চা হারানোর সাথে সাথে তার বাবা মারা গিয়েছে, আর এই দুটো আলাদা কেস। আর এদিকে আনন্দে আর ভাস্করের মন অনেক খারাপ, কারণ এস্তার ও মার্সিকে তারা মেয়ে ও নাতনির মতো ভালোবাসত। এরপর পুলিশের সাথে কথা শেষ করে ভাস্কর আর আনন্দে রাহুলকে নিয়ে ডাক্তারের কাছে যায় তার চেক আপ করাতে। আর ওইখানে গিয়ে ভাস্কর জানতে পারে একজন প্রেগনেন্ট মহিলার রক্তের প্রয়োজন। ওই প্রেগনেন্ট মহিলাকে দেখে ভাস্করের নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, যে রাহুলকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তাই ভাস্কর ওই মহিলাকে রক্ত দেয়। এদিকে ডক্টর রাহুলের চেক আপ করে বলে অপারেশনটা খুব তাড়াতাড়ি করাতে হবে। আসলে রাহুল মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়, আর রাহুলের ইমার্জেন্সি একটা ব্রেন সার্জারি করাতে হবে। ভাস্কর ডক্টরকে বলে তার কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়ে সে একটা ফার্মেসির দোকান কিনেছে, আর দোকানের কাজও প্রায় শেষ। আর তখনই রাহুলের অসুখটা ধরা পড়ে। তার হাতে এখন এত টাকাও নেই, কিন্তু সে তার রিটায়ারমেন্টের টাকাটা নেওয়ার চেষ্টা করছে। ওই টাকাটা হাতে পেলে সে রাহুলের অপারেশন করাবে। ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাতে হবে। এদিকে পুলিশ গ্রামের সবাইকে মার্সির বিষয়ে জিজ্ঞাসা করে, যে কেউ মার্সিকে দেখেছে কিনা। অন্যদিকে ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে জবানবন্দি দেয়, আর একটা নতুন বিষয় পুলিশকে জানায়। ভাস্কর বলে ওই দিন রাতে সে যখন মার্সিকে রাস্তায় দেখেছিল, তখন সে পাশে একটি জমিতে একজনকে মদ খেতে দেখেছিল, কিন্তু অন্ধকার থাকায় সে তার চেহারা দেখতে পারেনি। পুলিশ স্টেশন থেকে এসে আনন্দে এসআর সাথে দেখা করতে যায়, আর ভাস্কর তার রুমে চলে যায়। কিন্তু ভাস্করকে দেখে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। এরপর ভাস্কর ফ্রিজের সামনে যায়, আর ফ্রিজ খুলতেই ফ্রিজের ভেতর আমরা মার্সিকে দেখতে পাই। মার্সি আর রাহুল যখন একসাথে খেলা করত, তখন মার্সি সবসময় এই ফ্রিজের পিছনে লুকিয়ে থাকত, আর ভাস্কর এই ফ্রিজেই মার্সি লাশটা লুকিয়ে রেখেছে, যেই কারণে পুরো গ্রামের কোথাও মার্সিকে কেউ খুঁজে পাচ্ছে না। এরপর ভাস্কর হঠাৎ মাঝরাতে আনন্দকে ঘুম থেকে ডেকে তোলে, আর তাকে শুরু থেকে সব বলে।
ভাস্কর বলে ওদিন মেলা থেকে আসার পর সলমন মার্সিকে কোলে করে নিয়ে আসে আর বলে মার্সির সাথে কেউ খারাপ কাজ করেছে। মার্সির কান থেকে শরীরের নিচের দিক থেকে রক্ত পড়ছিল। সে ফার্মাসিস্ট হওয়ায় সলমন তাকে বলে মার্সিকে ঠিক করে দিতে, কিন্তু মার্সির অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ মার্সি একটা দীর্ঘশ্বাস নেয় আর মারা যায়। তখন সলোমন কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। আর সে যখন মার্সিকে সিপিআর দিচ্ছিল তখন সে হঠাৎ একটা শব্দ শুনতে পায় আর বাইরে গিয়ে দেখে সলোমন নিচে পড়ে মারা গিয়েছে। এরপর সে হঠাৎ মালতীকে আসতে দেখে, তাই সে উপরে গিয়ে মার্সিকে ফ্রিজে লুকিয়ে রাখে আর কিছু না জানার ভান করে। এরপর ভাস্কর যখন ফ্রিজ খুলে মার্সিকে দেখায় তখন আনন্দে মার্সিকে এই অবস্থা দেখে কাঁদতে থাকে। ভাস্কর বলে সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। কেউ যদি মার্সিকে তার ঘরে দেখতো তাহলে সবাই তাকেই খারাপ ভাবতো আর সবকিছুর জন্য তাকেই দায়ী করত। কারণ যে সব সত্যিটা জানতো, মানে সলোমন, সেও তো মারা গিয়েছে, তাহলে তার কথা কে বিশ্বাস করত? আর তার উপর যদি এখন কোনো পুলিশ কেস হয় তাহলে সে রিটায়ারমেন্টের টাকাটাও পাবে না আর রাহুলের অপারেশনও করতে পারবে না। তাই সে পুলিশকেও কিছু বলেনি, কারণ সে তার নাতিকে বাঁচাতে চায়। তখন আনন্দী বলে সে তো নির্দোষ, তাহলে পুলিশকে সব বলে দিচ্ছে না কেন? তখন ভাস্কর বলে সে নির্দোষ, এটা তো সে নিজেও জানে, কিন্তু মার্সি এই অবস্থা কে করেছে এটা তো সে জানে না। পুলিশকে সে কার কথা বলবে? উল্টো পুলিশ তাকেই সন্দেহ করবে। ভাস্কর আনন্দীকে বলে সে যদি একবার রিটায়ারমেন্টের টাকাটা পেয়ে যায় আর রাহুলের অপারেশনটা হয়ে যায়, সে পুলিশকে সব সত্যিটা বলে দেবে আর মার্সির লাশটাও তার মায়ের কাছে দিয়ে দিবে। তখন যা হবার হবে, কিন্তু এখন সে কাউকে কিছু বলবে না। তখন আনন্দী ভাস্করকে জিজ্ঞেস করে সে যে পুলিশকে বলল মার্সিকে গির্জায় যেতে দেখেছে আর একটা অপরিচিত মানুষকে দেখেছে, এগুলো কি সত্যি? তখন ভাস্কর বলে সে সব মিথ্যা বলেছে আর ওই লোকটা কথা বলেছে যেন পুলিশ তাকে সন্দেহ না করে। ওইদিকে পুলিশ ভেঙ্কট নামে একজনকে খুঁজছে। ভেঙ্কট সলোমনের বড় ভাই, আর সম্পত্তি নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো। আর এই ঘটনার পর থেকেই ভেঙ্কটকেও পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ ভাবে এই সবকিছুর জন্য ভেঙ্কটই দায়ী। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভেঙ্কট আর সলোমন তো দুই ধর্মের, তাহলে ভাই হয় কিভাবে? আসলে সলোমন তার ধর্ম পরিবর্তন করেছিল। ভেঙ্কটকে দায়ী করার কারণ হিসাবে রমেশ বাকি পুলিশ অফিসারদের 3 বছর আগে ঘটে যাওয়ার ঘটনা বলে। রমেশ বলে 3 বছর আগে মেলা থেকে একটি মেয়ে হারিয়ে যায় আর মেয়েটি ভেঙ্কটের বাসার পেছনেই থাকতো। তার ঠিক 6 মাস পর আরেকটি মেয়ে মেলা থেকে হারিয়ে যায় আর ভেঙ্কটই তাদের বাসায় রঙের কাজ করছিল। ভেঙ্কট হলো গ্রামের একটি মন্দিরের পূজারী, কিন্তু সে যখন যে কাজ পেত ওই কাজই করত। এমনকি সে মাঝে মাঝে কাজের সন্ধানে গ্রামের বাইরেও যেত। কথা বলতে বলতে হঠাৎ একজন পুলিশের কাছে একটা কল আসে আর জানতে পারে ভেঙ্কটের মোবাইল চালু হয়েছে আর তারা একটা লোকেশন পেয়েছে। এরপর রমেশ আর গৌতম ওই লোকেশনের দিকে রওনা দেয় আর একটা টিম ভেঙ্কটের বাসায় যায়। ওই লোকেশনে গিয়ে রমেশ আর গৌতম একটি জায়গায় ধোঁয়া দেখতে পায়। তখন তারা ওই ধোঁয়ার কাছে গিয়ে দেখে বাচ্চাদের কিছু কাপড় কেউ পরানোর চেষ্টা করছিল আর কাপড়গুলোতে রক্ত লেগেছিল। এরপর পুলিশ এসআরকে থানায় ডাকে আর কাপড়গুলো মার্সি কিনা তা দেখতে বলে। আর দুর্ভাগ্যবশত কাপড়গুলো মার্সিরই ছিল। আর অন্যদিকে ভেঙ্কটকেও পুলিশ ধরে ফেলে। এরপর দিন সকালে ভাস্কর হঠাৎ খেয়াল করে যে তার ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আসলে মার্সির শুকনো রক্ত ঘরের অনেক জায়গাতেই পড়েছিল আর সেটা থেকে দুর্গন্ধ আসছিল। ঠিক তখনই ভাস্করের কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে আর বলে সেজন্য রাহুল রিপোর্টগুলো নিয়ে হসপিটালে আসে। এদিকে আনন্দী ঘরে একা থাকতে ভয় পাচ্ছিল, তাই সে ভাস্কর সাথে যেতে চায়। কিন্তু ভাস্কর বলে রাহুল এখনই স্কুল থেকে আসবে আর সে যদি বাসায় কাউকে না পায় তাহলে সে কি করবে। আর ভাস্কর যাওয়ার সময় খেয়াল করে দুর্গন্ধটা ঘরের বাইরে পর্যন্ত যাচ্ছে, তাই সে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয় আর আগরবাতি জ্বালিয়ে দেয় যেন দুর্গন্ধটা বাইরে না যায়। হসপিটাল থেকে ফেরার সময় ভাস্কর অ্যাসিড কিনে তার ঘর পরিষ্কার করার জন্য। আর তখনই সেখানে গৌতম আসে। গৌতম ভাস্করকে এত পরিমাণ অ্যাসিড কিনতে দেখে একটু অবাক হচ্ছিল আর গৌতমকে দেখে ভাস্কর একটু ভয় পায়। আর অন্যদিকে ভাস্কর যাওয়ার সাথে সাথেই আনন্দী ঘরের সব দরজা জানালা খুলে দেয়, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় আর কে যেন দরজায় নক করে। তখন সেখানে গির্জার ফাদার আসে। ফাদার সেখানে একজন দম্পতিকে নিয়ে আসে আর বলে তারা শুভর বাবা মা আর তাদের বড় মেয়েও 3 বছর আগে হারিয়ে যায় আর এখনো খুঁজে পায়নি। ওই দম্পতি বলে পুলিশকে জবানবন্দি দেওয়ার সময় ভাস্কর বলেছিল সে একটি লোককে ওই দিন দেখেছিল আর এই বিষয়ে জানতে পেরেই তারা এখানে এসেছে। তারা বলে যদি ভাস্কর বলতে পারে লোকটাকে, তাহলে তারা তাদের মেয়েকেও খুঁজে পাবে। কিছুক্ষণ পর ভাস্কর বাসায় এসে তাদের দেখতে পেয়ে বলে সে যা জানে পুলিশকে বলে দিয়েছে, তারা যেন বারবার তাদেরকে বিরক্ত না করে। তারা চলে যাওয়ার পর ভাস্কর আনন্দীকে জিজ্ঞাসা করে সে তাদের ভিতরে আসতে বলেছে কেন। আনন্দী বলে সে একা ভয় পাচ্ছিল
তাই তাদের ভেতরে আসতে বলেছে। ভাস্কর বলে, যে মেয়েটাকে পুরো গ্রাম খুঁজছে সেই মেয়েটা আমাদের ঘরে, আর সে বাইরের লোকদের ঘরে আসতে বলছে। ভাস্কর আনন্দীকে অনেক বোঝায় সে যেন ভয় না পায়। আর ওই দম্পতি শুধু ভাস্কর না, এস্তারের কাছেও যায় আর তাকে বিরক্ত করে। ওই দম্পতি এস্তারকে বলে যদি সে তার মেয়েকে খুঁজে পেতে চায় তাহলে সে যেন পুলিশের উপর ভরসা না করে আর নিজে কিছু করে, কারণ তারা অনেকবার পুলিশের কাছে গিয়েছে, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর এস্তার পুলিশ স্টেশনে গিয়ে এগুলো সব বলে দেয় আর পুলিশদের উল্টোপাল্টা কথা বলে। এরপর পুলিশ সুবার বাবাকে মানে চন্দ্রনকে সাবধান করে দেয় আর বলে সে যেন পুলিশদের নিয়ে উল্টোপাল্টা কথা না বলে আর এস্তারকেও বিরক্ত না করে, কারণ তাদের মানসিক অবস্থা ভালো না। ওইদিকে পুলিশ ভ্যানগার্ডকে মারতে শুরু করে, কিন্তু ভ্যানগার্ড বলে সে ওই দিন ওই গ্রামে ছিল না, সে কাজের জন্য এতদিন গ্রামের বাইরে ছিল আর তার প্রমাণও তার কাছে আছে। আর যে ড্রেসগুলো এখনো পড়েছিল ওইগুলো সে কালো যুদ্ধ করার জন্য ব্যবহার করছিল, যেন সলোমনকে বশ করে তার জমি নিয়ে নিতে পারে। তখন পুলিশ জিজ্ঞেস করে তাহলে কাপড়ে রক্ত লেগেছিল কেন? ভেঙ্কট বলে কালো জাদু করার জন্য রক্ত লাগে, তাই সে নিজের হাত কেটে ফেলে। সোলোমন আর মার্চের বিষয়ে সে কিছু জানতো না, পুলিশ স্টেশনে এসেই সেসব জানতে পেরেছে। অন্যদিকে আমরা দেখতে পারি গৌতম তার মেয়েকে স্কুলে আনতে যায়, যার নাম কায়েল। কায়েল আর মার্সি একই ক্লাসে পড়তো আর তারা ভালো বন্ধুও ছিল। কায়েল তার স্কুলের সব বন্ধুকে বলেছে যে তার বাবা পুলিশ আর খুব তাড়াতাড়ি তার বাবা মার্সিকে খুঁজে বের করবে। তাই কায়েলের বন্ধুরা গৌতমকে জিজ্ঞাসা করে সে মার্সিকে কবে খুঁজে বের করবে। এই কথা শোনার পর গৌতমের খারাপ লাগলেও সে সত্যিটা তার মেয়েকে বলতে পারে না। এরপর হঠাৎ একদিন ভাস্কর খেয়াল করে ফ্রিজ থেকে পানি বাইরে বের হচ্ছে। এরপর ভাস্কর চেক করে দেখে ফ্রিজ ঠান্ডাও হচ্ছে না আর কাজও করছে না। সে সাথে সাথে ফ্রিজের মেকানিককে ফোন দেয় আর বলে সে যেন তাড়াতাড়ি বাসায় এসে ফ্রিজটা ঠিক করে দেয়। আর সাথে একটা মিথ্যা কথাও বলে, সে বলে যে ফ্রিজে তার নাতের ওষুধ আছে যেগুলো নষ্ট হয়ে যাবে। ফ্রিজের মেকানিক বলে সে তাদের বাসার কাছাকাছি আছে আর সে এখনই চলে আসবে। এই কথা শুনে ভাস্কর একটু চিন্তায় পড়ে যায়, কারণ এখন মার্সিকে ফ্রিজ থেকে বের করে কোথাও লুকিয়ে রাখতে হবে, কিন্তু তার হাতে সময় নেই। আর এসব চিন্তা করতে করতেই ফ্রিজের মেকানিক চলে আসে। মেকানিক এসে ফ্রিজ খুলতে চাইলে ভাস্কর ফ্রিজ খুলতে দেয় না আর বলে ভিতরে ওষুধ আছে। মেকানিক ফ্রিজের পিছন দিক চেক করে বলে কম্প্রেসর ঠিক করতে হবে আর গ্যাসও ভরতে হবে, আর সে এগুলো কিছু সাথে আনেনি। মেকানিক ভাস্করকে তার সাথে যেতে বলে যেন তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আসতে পারে। এরপর ভাস্কর তাকে নিজেকে অপেক্ষা করতে বলে। এই সুযোগে ভাস্কর মার্সিকে ফ্রিজ থেকে বের করে অন্য কোথাও লুকিয়ে রাখে আর মেকানিকের হাতে চলে যায়। ঠিক তখনই এস্তার চলে আসে আর রান্নাঘরের পাশে গিয়ে কাঁদতে থাকে, কারণ সে এখনো মার্সিকে খুঁজে পায়নি। কিন্তু এদিকে আনন্দী তাকে সান্ত্বনা না দিয়ে বারবার এস্তারকে এই জায়গা থেকে উঠে অন্য পাশে গিয়ে বসতে বলে। এসব বলতে বলতে আনন্দী খেয়াল করে এস্তারের গায়ে উপর থেকে এক ফোঁটা পানি পড়ে, আর এটা দেখে আনন্দী ভয় পেয়ে যায়, কারণ মার্সিকে তারা এস্তারের ঠিক মাথার উপরেই লুকিয়ে রেখেছিল। আর ফ্রিজ থেকে বের করায় মার্সির শরীর থেকে পানি পড়ছে। এদিকে এস্তার আনন্দীকে বলে সে যদি ওই দিন মার্সিকে সোলোমনের কাছে না রেখে তার কাছে রেখে যেত তাহলে সে মার্সি খেয়াল রাখতো আর এমন হতো না। ঠিক তখনই সেখানে ভাস্কর আর মেকানিক চলে আসে। এস্তার ভাস্করকে দেখে জিজ্ঞাসা করে সে মার্সির কোনো খোঁজ পেয়েছে কিনা। আসলে ভেঙ্কট ধরা পড়ায় সে ভেবেছিল এবার মার্সিকে খুঁজে পাবে, কিন্তু যখন জানতে পারে ভেঙ্কট নির্দোষ তখন এস্তার আরো ভেঙে পড়ে। এস্তারকে দেখে ভাস্কর আর আনন্দের খারাপ লাগলো, তাহলে কথা চিন্তা করে কিছুই বলতে পারছিল না। এরপর ভাস্কর এস্তারকে বুঝিয়ে তার রুমে দিয়ে আসে। এদিকে আনন্দী ভয়ে কাঁপতে থাকে আর মেকানিকের সামনেই ভাস্করকে বলে যদি এস্তার দেখে ফেলতো তাহলে কি হতো। এরপর ভাস্কর আনন্দীকে স্বাভাবিক হতে বলে আর বলে মেকানিক যদি কিছু বোঝে যায় তাহলে বিপদ হয়ে যাবে। এরপর মেকানিক ফ্রিজ ঠিক করে চলে যায়। এরপরের দিন আমরা দেখতে পারি গৌতম ব্লাড ডোনার খোঁজার জন্য হসপিটালে যায় আর রেজিস্টারে ভাস্করের নাম দেখতে পায়। তখন গৌতম সেখানে থাকা সিস্টারের সাথে কথা বলে জানতে পারে সলোমন মারা যাওয়ার পরদিন সকালে ভাস্কর একজন প্রেগনেন্ট মহিলাকে রক্ত দেয়। কিন্তু ভাস্করকে যখন পুলিশ জিজ্ঞাসা করেছিল সলোমন যে মারা গেল, মালতী যে নিচে জোর জোরে এত ডাকাটাকি করলো, সে কিছু শুনতে পায়নি কেন, তখন সে বলেছিল সে রাতে মদ খেয়ে ঘুমেছিল তাই সে কিছু শুনতে পায়নি। তখন গৌতম সিস্টারকে জিজ্ঞাসা করে মদ খাওয়ার কত সময় পর একজন মানুষ রক্ত দিতে পারে। সিস্টার যখন বলে 24 ঘন্টা পর, তখন গৌতমের সন্দেহ ভাস্কর উপর যায়, কারণ সে ভাস্করকে অ্যাসিড কিন্তু দেখেছিল আর ভাবে সে যদি ওই রাতে মদ খেয়ে ঘুমায় তাহলে সে সকালে রক্ত দিল কিভাবে। এরপর গৌতম ভাস্করের বাসায় যায় আর ভাস্করকে বলে তার রক্ত লাগবে, সে রক্ত দিতে পারবে কিনা। কিন্তু ভাস্কর বলে সে কিছুই বুঝতে পারছে না। গৌতম ভাস্করকে বলে এখন তো রাত 10টা উপরে বাজে আর তার মদ খাওয়াও শেষ, এখন তো সে চাইলে রক্ত দিতে পারে, কারণ সে তো ওই দিনও মদ খাওয়ার পর রক্ত দিয়েছে। তখন ভাস্কর একটু ভয় পায় আর গৌতম জিজ্ঞেস করে সে ওই দিন পুলিশের কাছে মিথ্যা কথা কেন বলেছে। আর এই কথা শোনার সাথে সাথে আনন্দের সেলাই মেশিনটা অফ করে দেয় আর এটা গৌতম দেখে ফেলে।
আর ভাস্করকে জিজ্ঞেস করে সে যে মিথ্যা বলছে এটা কি আনন্দীয় জানে। গৌতম জিজ্ঞেস করে সে কি মিথ্যা বলে ক্ষণিকের কোনো সাহায্য করছে, আর বলে সে ওদিন রাতে মার্সিকেও দেখেনি, আর যে লোকটার কথা বলেছিল সে তাকেও দেখেনি। সে সব মিথ্যা বলেছে, কিন্তু কেন? তখন ভাস্কর রেগে যায় আর বলে সে যা জানে সব বলে দিয়েছে, আর গৌতম যেন এখান থেকে চলে যায়। এরপর গৌতম অ্যাসিডের বোতলটা দেখছিল, তখনই হঠাৎ রাহুল অজ্ঞান হয়ে যায় আর কর্নার স্ট্যান্ডটা নিয়ে পড়ে যায়। এরপর ভাস্কর আর আনন্দী যখন রাহুলকে নিয়ে হসপিটালে যাবে তখন গৌতম লক্ষ্য করে কর্নার স্ট্যান্ডের নিচে রক্তের মতো কিছু একটা লেগে আছে। আসলে ওইটা মার্সির রক্ত ছিল। ভাস্কর যখন ওই রাতে নিচে পড়ে থাকা রক্ত পরিষ্কার করছিল তখন ভাস্করের অজান্তে কিছু রক্ত ওই কর্নার স্ট্যান্ডের নিচে লেগে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি ভাস্কর আর আনন্দী রাহুলকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর তাদের বলে আগামীকালকের মধ্যে রাহুলের ব্রেন সার্জারি করাতে হবে। ভাস্কর বলে তার রিটায়ারমেন্টের টাকাটা পেতে 3 দিন সময় লাগবে, আর জিজ্ঞেস করে সার্জারিটা 3 দিন পর করানো যায় কিনা। কিন্তু ডক্টর বলে কালকের মধ্যে সার্জারি না করালে রাহুলকে বাঁচানো যাবে না। তখন ভাস্কর বিভিন্ন মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু টাকা পরিমাণটা বড় হয় কেউ সাহায্য করতে পারছিল না। অন্যদিকে গৌতমের মেয়ে কায়েল বারবার তার বাবাকে বলছে সে কবে মার্সিকে খুঁজে আনবে। তখন গৌতম তার মেয়েকে সব সত্যি বলে দেয়, বলে সে পুলিশ অফিসার হলেও তার কাজ অন্যদের অর্ডার ফলো করা আর তাদের কাজ করে দেওয়া, কাউকে খোঁজা বা কোনো কেস ইনভেস্টিগেট করার ক্ষমতা তার নেই। এসব কথা শোনার পর কায়েল মন খারাপ করে। এদিকে ভাস্কর আনন্দীকে হসপিটালে রেখে বাসায় যায় আর টেনশন করতে থাকে যে এতগুলো টাকা সে কিভাবে ম্যানেজ করবে। ঠিক তখনই ভাস্করের মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে একজন ব্যক্তি বলে যে মেয়েটাকে গ্রামে সবাই খুঁজছে, সেই মেয়েটা যে তার বাসায় সেটা জানে। এই কথা শোনার সাথে সাথে ভাস্কর কল কেটে দেয়, কিন্তু ওই ব্যক্তিটি আবার তাকে ফোন দেয়। এবার ব্যক্তিটি ভাস্করকে বলে সে যখন পুলিশকে বলে মার্সিকে গির্জায় যেতে দেখেছে তখনই সে বুঝতে পেরেছে যে মার্সি তার কাছে, কারণ যে মার্সির সাথে এমন খারাপ কাজটি করেছে সে জানতো যে মার্সি ওই দিন গির্জা যায়নি। তাহলে ভাস্কর তাকে দেখবে কোথা থেকে? ব্যক্তিটা আর বলে সে কে, কিভাবে এগুলো জানতে পারলো। এগুলো নিয়ে ভেবে যেন সে সময় নষ্ট না করে। ব্যক্তিটি বলে তার নাতির চিকিৎসার জন্য যত টাকা লাগবে সে দিবে, কিন্তু তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। তখন লোকটি বলে ভাস্কর যেন মার্সি লাশটি জঙ্গলে নিয়ে যায় আর জ্বালিয়ে দেয়। এই কথা শোনার পর ভাস্কর কি বলবে বুঝে উঠতে পারছিল না। আর এদিকে ভাস্করও তার নাতির সার্জারি না হওয়া পর্যন্ত মার্সি লাশটা পুলিশকে দেখাবে না, আর এই সুযোগটাই এই লোকটি নিয়েছে। লোকটি বলে কাজ শেষ হলে সে টাকা পেয়ে যাবে, আর বলে এখন ডিসিশন তার, ওই মেয়েটার লাশটা কি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি তার নাতির নতুন জীবন। আর বলে অ্যাডভান্স হিসেবে তার রুমের বাইরে কিছু টাকা রাখা আছে। এই বলে কলটা কেটে দেয়। এর কিছুক্ষণ পর ভাস্কর ফ্রিজটি ধরে কাঁদতে থাকে, আর এই থেকে আমরা বুঝতে পারি যে ভাস্কর কি ডিসিশন নিয়েছে। এরপর ভাস্কর মার্সিকে ফ্রিজ থেকে বের করে একটি ট্রলি ব্যাগে রাখে আর লাশটি পড়ার জন্য তার বাইকে করে রওনা দেয়। এরপর রাস্তায় একজন লোক ভাস্করকে থামায় আর তাকে সামনে নামিয়ে দিয়ে আসতে বলে। লোকটির নাম রঘু। সে গ্রামের বাচ্চাদের টিউশন পড়ায়, মার্সিও তার কাছে টিউশন পড়ত। ভাস্কর মন থেকে না চাওয়া সত্ত্বেও রঘু অনেক জোরাজুরি করে বাইকে উঠে বসে। বাইকে উঠে সে ভাস্করকে মার্সি আর তার নাতির চিকিৎসার টাকা ম্যানেজ হয়েছে কিনা এগুলো নিয়ে প্রশ্ন করতে থাকে। রঘু ব্যাগে কি আছে জিজ্ঞাসা করলে ভাস্কর বলে সে হসপিটালে যাচ্ছে আর ব্যাগে তার নাতি জামা কাপড় নিয়ে যাচ্ছে। তখনই একটা শব্দ বেজে ওঠে। রঘু তখন ভাস্করকে গাড়ি থামাতে বলে আর এদিক সেদিক খুঁজতে থাকে আর বলে এটা মার্সির ঘড়ির শব্দ। মার্সিকে টিউশন পড়ানোর সময় সে এই শব্দটা সবসময় শুনত। ঠিক তখনই আবার ঘড়িটা বেজে ওঠে। আর সিরিজটির বাকি অংশ আমরা দ্বিতীয় পর্বে দেখব। ধন্যবাদ সবাইকে।